আবুল আবুল আল্লাহ, এসব আমি কি দেখতেছি? সারা জীবন শুনছি একই চেহারার অনেকগুলো মানুষ নাকি পৃথিবীতে আছে, এখন দেখি সত্যি সত্যি আছে। বিশ্বাস করেন, আমি ঢাকা শহরে কিছু অসভ্য বাসায় কাজ করতাম, আপনার চেহারা ঠিক সেই অসভ্য মতো দেখতে। আমি সেই অসভ্য, আর আমি সেই অসভ্যের ওয়াইফ, আর আমরা অসভ্যের ছেলে মেয়ে। হ্যাঁ আবুল, বাইতে তুই মেহমান আছে, তুই আমার খবর দিবি না? খাসবি না খাইস্তান যা সর্বদাম শেয়ার দাদা। এই খারাপ কি এর সর্বদার চেহারা? তুমি জানো এরা কারা? আমি ঢাকা শহরে যে মালিকের বাসায় কাজ করতাম, এরা সেই অত্যাচারী জালিম মালিক। এই আবুল দাঁড়া, কোথায় গেছিলি তুই? স্যার যে কি বলতে কি খায় বলেন, সকালবেলা না আমার টাকা দিয়ে গেলেন বাজার করে নিয়ে বাজার করে নিয়ে এলাম। ও হো, হো, আমি তো একদম ভুলেই গেছিলাম। হয়েছে কি, মানুষের বেশি টাকা হয়ে গেলে ভুলে যায়। আমার তো অনেক টাকা, টাকার প্রেশারে আমি ভুলে গেছিলাম। যাকগে, এই বাজারের বাকি টাকা ফেরত দে। বাকি টাকা ফেরত দেবো কই থেকে? বাজার করার পরে কোনো টাকাই ফিরে নেই। খবরদার এই বাসার চৌধুরীর সাথে মিথ্যা কথা বলবি না। আমি নিজে তোরে হিসাব করে বাজারে টাকা দিছি, ওইখান থেকে 20 টাকা বাঁচার কথা, ওই 20 টাকা ফেরত দে। স্যার, সকাল সকাল বাজার করতে গেছি তো, অনেক খিদা লাগছে, নাস্তা খাই ফেলেছি ওই টাকা দিয়ে। কি নাস্তা? তুই ছোট লোকের বাচ্চা, তুই কেন নাস্তা খাবি? নাস্তা খাবো আমরা বড় লোকেরা। যাই হোক, একটা কলা 5 টাকা আর একটা বনরুটি 5 টাকা, 10 টাকা, বাকি 10 টাকা ফেরত দে। স্যার যে কি বলেন না, দোকানদারে গিয়ে আব্বা ডাকলেও 5 টাকা একটা কলা দিব না আপনারে। বেয়াদব, তুই আমার বাপরে টাদস কেন? 20 টাকার নাস্তা খাইছস না, তোর বেতন থেকে 100 টাকা কাইটা রাখবো। এই আবল আবল করতেছেন কে? দেখেন আমি দাঁড়ায় আছি, চোখে দেখেন না? আমি সেই কখন ঘুম থেকে উঠে গেছি, উঠে রেডি টেডি পর্যন্ত হয়ে গেলাম, আমার বেডটি কোথায়? আপনি কোন হাসির কথা কইছেন যে আমি বেটকি দিমু? খাইছি একটা থাপুর। ও ইউ মূর্খ আনকালচারড, আমি ভেটকি দিতে বলি নাই, বেডটি দিতে বলছি। মানে সকালবেলা উঠে আমি যে চাটা খাই সেটা দিতে বলছি। চা কোথায়? আর চা কেমনে দেবো ম্যাডাম? হাতে বাজার দেখতেছেন না, আমি বাজার করতে গেছিলাম। বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমাকে বেডটি না দিয়ে তুই বাজার করতে গেছিস। এরপর থেকে আমাকে ফার্স্টে বেডটি দিবি সকালে, এরপর যা খুশি তা করবি। আবার আয় আবু, নাস্তার টেবিল কেন ফাঁকা? এখনো কেন টেবিলে নাস্তা দেওয়া হয়নি? আমি বাজার করতে গেছিলাম, নাস্তা দিমু কই থেকে? কি তুই নাস্তা রেডি না করে বাজারে গিয়েছিস? তুই জানিস না সকালবেলা উঠে টেবিলে নাস্তা না দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়? সবই জানি ম্যাডাম, কিন্তু আপনাদের বাসায় যে কাজ, আমার মনে হয় যে আমার হাত পা কম হয়ে গেছে। 2 হাত 2 পা দিয়ে এত কাজ করা সম্ভব না। আমার যদি আরো 4টা হাত 4টা পা থাকতো তাহলে খুব ভালো হইতো, সব কাজ করতে পারতাম। তোমার সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? এবার থেকে আগে আমার নাস্তা রেডি করবি, তারপরে বাড়ি থেকে অন্যান্য কাজ করবি। আবুল, এই আবুল, আবুল মরছে। এই কথা শুনতা বলতা। এই আমার জুস কই? জানোস না আমি ঘুমের থেকে ওঠার পর আমার জুস লাগে? আমার জুস না দিয়ে তুই কই গেছিলি? স্যার আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য জুস দিতে পারি নাই। জুস না খেলে কি হয়? হ্যাঁ, জুস না খেলে কি হয়? এই আমি কি খাবো? আমি তোর মাথা খাবো? মাথাটাই খান, মাথাটা খাইলে আমি পয়সা চাই। গরিবের বাচ্চা, তোর মাথায় অনেক চুল, নাহলে সত্যি সত্যি তোর মাথা গিলা খাই ফেলতাম। স্যার, আমি হলাম কি আপনার বাড়ির দারোয়ান? আমার তো আপনারা সব কাজ কেন করান? রান্না বান্না করান, এই কাপড় চোপড় ধোয়ান, আবার বাজার করান। কারণ তুই দারোয়ান কাম কাজের ছেলে। কাম বাবুর্চি, কাম কেয়ারটেকার। কাম বাবুর্চি, কাম কেয়ারটেকার, কাম দারোয়ান, কাম কাম কাম, এত কাম করা লাগে, কামের টাকাটা তো দেন না ঠিক মতো। খালি দারোয়ানের বেতন নাই দেন, এরপর থেকে সব কাজ করার জন্য আমার টাকা বাড়াই দিতে হইব। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই বেতন বাড়ানোর কথা বলিস? হ্যাঁ, তুই আমার বাসায় থাকিস, তোকে আমরা খাওয়া দেই, পড়তে দেই, তোকে শোয়ার জায়গা দেই, মাস শেষে 4500 টাকা বেতন দেই, তারপরে আবার তুই বেতন বাড়ানোর কথা বলিস? তোর তো খুশি হওয়ার কথা, তোর তো বলা উচিত গর্বের সাথে যে আমি বাসার সাহেবের বাড়ির কাজের লোক। রাইট ড্যাড, একদম ঠিক কথা বলছো। এই যা, এক্ষুনি আমার জুস বানিয়ে নিয়ে যা। আয়, আগে আমার নাস্তা রেডি কর। আমার বেডটি নিয়ে আয়। হ্যাঁ, এগুলো সব বাদ, তুই জলদি কেটে যা।
চোর বাটপা সব ঢুকে যাবে গেট দিয়া। ওরে আল্লাহ রে, একজন বলতেছে জুস দিতে, একজন বলতেছে বেডটি দিতে, আরেকজন বলতেছে নাস্তা দিতে, আরেকজন বলতেছে গেট ভাড়া দিতে। বিধি তুমি বলে দাও আমি কোথায় যাব? যন্ত্রণা রে, গ্রামে থাকতে জীবনে কোনোদিন পানি গরম করে খাই নাই, আর এনে কাম করতে করতে আমার জীবন শেষ। আবুল, কি রান্না করবি আজকে? কি আর করবো, শাকসবজি রান্তেছি। শাক সবজি? দূর, শাক সবজি খাইতে খাইতে মুখের আর ভাল লাগে না কিছু। তুই এক কাজ কর, গরু মাংস ভুনা কর, ভাত দিয়া গরু মাংস দিয়া খামু। না না, অনেকদিন কালা বুনা খাই না রে, কালা বুনা দিয়া ভাত দিয়া খাইতে অনেক মজা লাগবে। তুই গরুর কালা বুনা কর, ঠিক আছে? তার মানে শাকসবজি খাইবেন না? না, ঠিক আছে, ভাত শাকসবজি কালা বুনাই রান্না। আবুল, শাকসবজি রান্না হয়েছে? কিসের শাকসবজি? শাকসবজি ফেলাই দিছি। কি শাকসবজি ফেলে দিয়েছিস কেন? স্যার কইছে গরুর মাংসের কালা বোনা আর সাদা ভাত খাইবো, এর লেগে শাকসবজি ফালাই দিয়ে এই যে কালা বোনা রান্নার প্রস্তুতি দিতেছি। স্যার বললো তুই গরুর মাংস রান্না করা শুরু করে দিয়েছিস? আরে আমাদের বাড়িতে সবার অ্যালার্জি আছে না, তুই এটা জানিস না? আমাদের বাড়িতে গরুর মাংস রান্না করা হারাম। গরুর মাংস রান্না করবি না। তাহলে কি রান্না করবো ম্যাডাম? এক কাজ কর, ইলিশ পোলাও রান্না কর। অনেকদিন ইলিশ পোলাও খাওয়া হয় না। ম্যাডাম, ইলিশ মাছের মধ্যেও তো অ্যালার্জি আছে, গরুর মাংস না খায় ইলিশ মাছ খাইবেন, লাভ কি হইব? লাভ লস আমি বুঝবো। তোকে ইলিশ পোলাও রান্না করতে বলেছি, তুই ইলিশ পোলাও রান্না করবি। আরে শখের খাবার খেয়ে যদি অ্যালার্জিও হয় সেটাও ভালো। ইলিশ পোলাও রান্না করবি। আমার খা ইলিশ, ইলিশ খা, ইলিশ খায় খাওজানি মজা নিব, তখন বুঝবি। আবুল, গরু মাংসের কালা ভুনা হয়ে গেছে? কালা বোনা করতে হবে, গরুর মাংস ফালাই দিছি। ফালাই দিছো মানে? ড্যাড তো কালা ভুনা খেতে চাইছে, আর আমিও তো খুব এক্সাইটেড ছিলাম কালা ভুনা খাওয়ার জন্য। তুমি কালা ভুনা কেন রান্না করতেছো না? কারণ আপনার মা এসে বলছে গরুর মাংস সে খাবে না, তার নাকি অ্যালার্জির সমস্যা আছে, সে ইলিশ পোলাও খাবে, এই জন্য গরুর মাংস ফালাইয়া ইলিশ রান্নার চেষ্টা করতেছে। দেখো, ইলিশ মাছ আমি খাবো না, তো তুমি ইলিশ পোলাও মোটেও রান্না করতে পারবে না। তুমি একটা কাজ করো, তুমি মোরগ পোলাও রান্না করো। মোরগের মধ্যে কোনো অ্যালার্জি নাই, কোনো সমস্যা নাই, সবাই মজা করে মোরগ পোলাও খাবে। ম্যাডাম, আমার পুরো মাথা ঘুরাইতেছে, সত্যি করে কোন আমি রান্না করব কি? আমি তো পাগল হয়ে যাইতেছি। আমি যেটা বলছি সেইটা তুমি রান্না করবা। আজকে মোরগ পোলাও রান্না হবে, ঠিক আছে? তাড়াতাড়ি রান্না বান্না শেষ করো, আর ওয়াশরুমের সামনে আমি ময়লা কাপড় রেখে দিছি, ওগুলো ভালো করে ধুবা। ওকে, শেষ করো। মুরগিটা খাইবো, আগে যদি কইতো মুরগিটাই রান্তাম। হ্যাঁ আবুল, ওই যে কালা ভুনা আর সাদা ভাত রান্না হয়েছে, দাও তো একটু চাইকে দেখি। আই আবুল, ইলিশ পোলাও রান্না হয়েছে? কই ইলিশ পোলাও কই? এই যে মুরগ পোলাও রান্না করবো, একটু পরে মুরগ পোলাও খাইতে পারবেন, আর কিছু না। কিসের বড় পোলাও? বলছি কালা ভুনা রান্না করতে। আমি তোকে বলছি ইলিশ পোলাও রান্না করতে। তোরে আজকে মাইরাই আরে আমি কি করছি? আমার খাওয়া রে, সর 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 সর। আল্লাহ রে, গ্রামে থাকতে আমি যদি আমার মায়ের কাপড় চোপড় গুলো ধুইতাম, মা কত দোয়া করতো, আমার কত সব হতো। তাহলে করে হারামির বাচ্চা, বড় লোকের বাচ্চা কাপড় চোপড় ধুই, আমার লাভটা কি? সারাদিন খালি মারে আর বকা দেয়, কাম করে। আই আবুল, আই আবুল, তুই বিছানার চাদর, পর্দা, তারপরে সোফার কভার এগুলো ধুতে পারিস? না না, ধুইতে পারি, এই কথা ভুলেও কওয়া যাব না। তাহলে এই ডাইনির বাচ্চা ডাইনি সব কাপড় চোপড় আমার দিয়ে ধোয়াইবো। আরে চুপ করে আছিস কেন? বেড কভার, সোফার কভার, পর্দা এগুলো ধুতে পারিস?
না ম্যাডাম, আমি কেমনে ধুইতে পারুম? আমাকে গ্রামে তো মাটির বাড়ি, সোফাও নাই, বিছনাও নাই, পর্দাও নাই। আমি জীবনে এটি দেখি নাই, ধুবো কেমনে? ওহো, ধুতে পারিস না? আচ্ছা ঠিক আছে, এখানে বেড কভার, সোফার কভার, পর্দা এগুলো আছে, এগুলো ভালো করে ধুয়ে ধোয়া শেখ। আরে কি বলতেছেন আপনি? এটি ধোয়া শিখে আমি কি করুম? এই যে বেড কভার, সোফার কভার, পর্দা, আমাদের যে বাড়ির কাপড়গুলো আছে না, সব তোকে দিয়ে ধোয়াবো। তাহলে আমাদের যে টাকাগুলো খরচ হয় ওগুলো বেঁচে যাবে। খুব ভালো করে ধোয়া শেখ, হ্যাঁ? এই নে। এটি ধুইতে না দিয়ে তোর মাথাটা দিতি, তোর মাথাটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে সেচ্চা লবণ মরিচ দিয়ে মাখায় খাইতাম। বড় করে বাচ্চা বড়। কার মাথা খাইতেছিস? জি তুই কার মাথা খাওয়ার কথা বলতেছিস? স্যার, আমি আমার নিজের মাথা খাওয়ার কথা কইতাছি। অল্প কটা জামা কাপড় অথচ এখনো ধুয়া শেষ করতে পারলাম না। কি বলিস? অল্প কয়টা জামা কাপড় ধুইতে দিছে তোরে? আমি জানলে তো আমি আরো জামা কাপড় নিয়ে আসতাম। তাইলে এক কাজ কর, তুই আমার বেডরুমে গিয়া আমার পায়জামা, পাঞ্জাবি, প্যান্ট, শার্ট এগুলা নিয়ে এসে ধুয়ে দে, সাথে এইগুলাও ধুয়ে দে। স্যার, আপনার পায়জামা, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট সব তো আমি ধুইতেই পারি, কিন্তু আমি ধুইলে না ভালো পরিষ্কার হয় না। কি বলিস পরিষ্কার হয় না? বেশি করে সাবান দিবি, সাবান দিয়া দরকার হয় আসার দিয়া দিবি। নে ধুয়ে ফেলা তাড়াতাড়ি। বুইরার বাচ্চা বুইরা, তুই আমার সামনে তোর গায়ে ভালো করে সাবান মাইখা তোরে আস্তে আস্তে পরিষ্কার করতে। কিরিয়া বললে তুই কারে আসা মারার কথা বলতেছস? ও ভাই, ওই যে আমি সাবান দিয়ে সুন্দর করে নরম করে কাপড় চোপড় ধুইতেছি, ময়লা পরিষ্কার হয় না। এর লিগে আমি কইছি এমনি পরিষ্কার হবি না, আস্তে পরিষ্কার করো। আচ্ছা শোন, এই যে আমার একটা টি শার্ট আর এই যে জিন্স প্যান্ট, এগুলো ভালো করে ধুবি। আমার বন্ধুর জন্মদিন, আমি এগুলো পরে যাবো, ময়লা যাতে না থাকে, ঠিক আছে? ভাইজান, আপনার জিন্স প্যান্ট, টি শার্ট এটি তো আমি ধুইতেই পারি, কোনো সমস্যা নাই, কিন্তু এটিতে আপনার মানাইব না। আপনি যে ছোটো ছোটো হাফ প্যান্ট পরেন আর গেঞ্জি পরেন না, এটা পরেই যান, তাহলে আপনি অনেক মানাইব। এই গরিবের বাচ্চা, তোরা কইতে কইছি কোনটা আমার মানাইবো কোনটা মানাইবো না? তুই সুন্দর করে কাপড় চোপড় ধুবি। কাপড়ের মধ্যে যদি এক ফুটা ময়লা পাই, তোরে মাইরা তোর পিঠের চামড়া উড়ায় ফেলাই দেব। ফসলের চামড়াটা যদি আমি টাইনা তুলতে পারতাম রে, আমার যে কি যে ভালো লাগতো। তবে আল্লাহর গজব পড়বো, আল্লাহ ঠাড়া পড়বো, আল্লাহ বিচার করবো। ব্রো, আই ক্যান নট। আমি অনেক বিজি তো, বুঝছিস, হ্যাং আউট করতে পারবো না। না, আমি যদি ওটা বলতাম ওকে, তাইলেও OMG! এই, আমার নতুন টপসটা আমি একদিনও পরি নাই, তুই এই টপসটা ছিঁড়ে ফেললি? এই গরিবের বাচ্চা, তুই আমার টপস ছিঁড়ছিস কেন? ম্যাডাম, টপস তো ছিঁড়ে নাই, আমার মনে হয় কি ইন্দুরে খাই ফেলাইছে। হোয়াট? একদম ফালতু কথা বলবি না। আমাদের বাসাতে পিঁপড়াই নাই, ইঁদুর আসবে কোত্থেকে? আমার এই টপস তুই ছিঁড়ছিস, বল কেন ছিঁড়ছিস? ও মনে পড়ছে ম্যাডাম, এই টপস ছিঁড়ার জন্য আমি দেই না, আপনি দেই। আমি দেই মানে? আপনি আমার কইলেন না টপস যাতে খুব ভালো করে পরিষ্কার হয়, এই যেই জায়গাটা ছিঁড়ে গেছে এই জায়গায় অনেক ময়লা আসছিল, 1.5 কেজি সাবান দিছি, তারপরে ময়লা ওঠে না, পরে লিগে টাইনা ছিঁড়ে ফেলাইছি, ময়লা পরিষ্কার ঝকঝকা তকতকা। ফাইজলামি করার জায়গা পাস না না? আমার টপসের মধ্যে মোটেও ময়লা ছিল না। তো ময়লা না থাকলে ধুইতে দিছেন কে? খামা খামার দিয়ে কাম করান। আমার ইচ্ছা হচ্ছে দেখে আমি টপস ধুইতে দিছি, তুই আমার টপস ছিঁড়লি কেন? আজকে আমি তোকে শেষ করে দিব। আরে ম্যাডাম, চিল্লাচিল্লি করতেছেন কেন? টপস ছিঁড়ে গেছে তো কি হয়েছে, ছিঁড়া টপসটাই গায়ে দেন না। এই গরিবের বাচ্চা, আমি কি তোর মতো গরিব ফকিন্নি? আমি কেন ছিঁড়ে টপস পরবো? ছিঁড়া টপসে পরবো না তো ছিঁড়া প্যান্ট তো ঠিকই পরছেন, এটা বলে সমস্যা কি? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এইটা স্টাইল, এটা ফ্যাশন। আর তুই আমার মুখে মুখে কথা বলার কি? হ্যাঁ, তুই আমার টপস ছিঁড়ে আবার আমার মুখে মুখে কথা বলতে, তোরে আজকে আমি শেষ করে দেব। বাঁচাও! মারেন না, মারেন না, মারেন না! বাবা গো! ওরে বাবা রে! আহা, গরিব একটা অসহায় ছেলেকে কেন মারছিস এভাবে? মম, দেখো না, ও আমার নতুন টপসটা ছিঁড়ে ফেলছে। একটা টপস গেলে আরেকটা আসবে, তাই বলে এরকম গরিব অসহায় একটা ছেলেকে এভাবে মারবে? এই দেখি তো, দেখি কিভাবে এই যে ছিঁড়ে ফেলছে, দেখো। OMG! এই টপস তো তোর না, এটা আমার। গরিবের বাচ্চা, গরিব, তোর এত বড় সাহস, তুই আমার টপস ছিঁড়েছিস? জন! জন! Hey mom, what's wrong with you? Why are you shouting like this? দেখ না বাবা, ওকে টপস ধুতে দিয়েছিলাম, ছিঁড়ে কি করেছে? আমার এত স্বাদের টপসটা, ও যেরকম টপস ছিঁড়েছে
ওর হাত দুটো ধরে সেইভাবে ছিঁড়ে ফেলতে হবে। যা ধর ওকে। আমার হাত ছিল, হাত ধরা লাগবো না। ওর হাত ছিঁড়ে ফেললে আমাদের কাপড় চোপড় বাসার কাজ কে করবে? আদারওয়াইজ আমি একটা বেটার শাস্তি দিচ্ছি ওকে। ওয়েট হোয়াট শাস্তি ব্রো? ওয়েট এন্ড ওয়াচ। আল্লাহর গজব পড়বো, আল্লাহ ঠাড়া পড়বো। আচ্ছা আল্লাহ বিচার করো, গরিবের শাস্তি দিতেছে বিনা অপরাধে। কিন্তু বেড়ে যাবে বললাম। আর জন দেখ তো বাবা কত মিনিট হয়েছে? আর 12 মিনিট বাকি। ওরে বাবা রে, 12 মিনিট পরে আমার লাশ নিয়ে যাই যাইব। আল্লাহ রে, সারাটা দিন কষ্ট করলাম, ভাবছি সন্ধ্যার সময় একটু আরাম করবো, একটু ঘুমামু, তা না কইরা ডিউটিতে বসে দিচ্ছে। বড় লোকের বাচ্চারা ঘুমাইতেছে, ঘুমা ঘুমা আরাম কর। আল্লাহর গজব পর্ব ঠাড়া পর্ব তো উপরে, ঘুমের মধ্যে পড়বি সব কয়টা। একটা মানুষ সে জায়গায় বয়ে রয়েছে, তারা না দেখে ফরফর করে হাঁদা দিছে ভিতরে। মাথার চুলের মতো কিছু পাউডারও খাইছস? কই যাস? হোয়াট দ্য হেল ইউ আর টকিং? আমি বাসার সাহেবের বাসা যাচ্ছি। বাসার সাহেবের কাছে যাবি মানে? কে তুই? তোর নাম কি? ডলার। কিলার? কিলার না, আমি ডলার। ও ডলার বলার টাকা পয়সা যাই হোস, বাসার সাহেবের বাসায় তুই যাইতে পারবি না। কেন আমি বাসার সাহেবের বাসায় যাইতে পারবো না? কারণ তোর আমি চিনি না। বাসার সাহেব আমার একদম পরিষ্কারভাবে সাফ ভাবে জানাই দিছে, যারা চিনি না জানি না অপরিচিত যাতে কাউরে ঢুকতে না দিই। তোরে আমি চিনি না, এর লেগে তোরা ঢুকতে দিব না। তুই যা। দারোয়ানের বাচ্চা, তুই কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছিস। তোর মতো 2 টাকার দারোয়ানের সাথে আমার পরিচিত হইতে হবে কেন? আমার সাথে বাসার সাহেবের পরিচয় আছে, আমি ওনার বাসায় যাবো এখন। তুই বাসার সাহেবের পরিচিত এখনো লাভ নাই, তুই আমার কাছে অপরিচিত, এর লেগে তুই ভিতরে ঢুকতে পারবি না। ভালো ভালো তুই যা, নাহলে কিন্তু খুব খারাপ হবে একদম। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে থ্রেট দিস, আমি বাসার সাহেবের বাসায় যাবো, দেখি তুই কি করতে পারিস। তোর কত বড় সাহস! ডলার যে, আরে রাখেন আপনার ডলার। আপনি তো আমার বাবার বন্ধু নামের কলঙ্ক। আপনার বাসার দারোয়ানের এত খারাপ ব্যবহার, সে আমাকে কিভাবে বের করে দিচ্ছে? সে আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। ছি, এই লজ্জা আমি কোথায় রাখবো? দেখেন, আপনার সাথে আমার আর কোনো ধরনের সম্পর্ক থাকবে না, কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক থাকবে না। এই ব্যাপারে যদি কোনো কথা বলতে হয়, আপনি আমার আব্বুর সাথে কথা বলবেন। আমি গেলাম। এই ডলার শুধু না পারে। গরিবের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর ছেলের ঘরে ঢুকতে দাস না? হ্যাঁ, তুই জানোস ওদের সাথে আমার কি সম্পর্ক? ঢাকা শহরে যত ব্যবসা আমি করি, যত টাকা আমি ইনকাম করি, ওদের মারফতে করি। আর তুই তার সাথে এই খারাপ ব্যবহার করলি, এখন তো সে আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিছে। স্যার, আমার কি দোষ? আপনি তো আমার কইছেন অপরিচিত মানুষটা যাতে আমি বাড়িতে ঢুকতে না দেই। সে তো আমার পরিচিত না, অপরিচিত, এর লেগে ঢুকতে দিই নাই। ওরে গাধার বাচ্চা গাধা, আমি বলছি আমার অপরিচিত কাউরে ঢুকতে দিবি না, তোর অপরিচিত না। তো চাকরির জন্য সময়টা ভালো করে কয়ে নেবেন না? আমি তো আপনার কথা পুরোপুরি বুঝি নাই, আমি আর ওই বেটা রেখা লাগতে দিচ্ছি। তোর লাত্তি বার আমি ছুটাইতেছি। কি করতেছো? আচ্ছা আমি বুঝলাম না, তোমরা সবসময় অসহায় গরিব ছেলেটাকে মারো কেন? কেন মারি জানিস? ও কি করছে জানিস তুই? ও আমার বন্ধুর ছেলে ডলারকে ঘাট ধরে বাইর করে দিছে। যার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, সেই ডলার সে আমার সাথে সব সম্পর্ক শেষ করে চলে গেছে। আমার ব্যবসা শেষ। ওয়েট, ডলার মানে ওই যে তোমার সবচেয়ে ধনী ফ্রেন্ডের যে ছেলে, ওই ডলার? হ্যাঁ। ও মাই গড, ওর সাথে তো আমার বিয়ের কথাবার্তা চলছিল, তার মানে সবকিছু ডান। সব শেষ, সব বিয়েতে কিচ্ছু নাই। আমি কত আশা করছিলাম ওর সাথে বিয়ে হলে একটা লাক্সারিয়াস লাইফ লিড করব। দাঁড়ায় আছো কেন বাবা? ওকে মারো। ধর। কিরে, তুই কি আমার ঘাড়ের উপরে বসবি নাকি? যা। এই তোমার মেয়ের না রেজাল্ট দেওয়ার কথা আজকে, কোথায় সে? ওই তো ঘরের মধ্যে এসে ঢুকছে, আর তো বেরোনোর নাম নেই। ডায়না, ডায়না, এদিকে আয়। জি ড্যাডি। তোদের না আজকে রেজাল্ট দেওয়ার কথা, তোর রেজাল্ট কি? আমার বান্ধবী মনিকা ও পরীক্ষায় ফেল করছে। তোর খবর কি সেটা বল। আমার বান্ধবী স্যান্ডি ও পরীক্ষায় ফেল করছে। মনিকা স্যান্ডির কথা তোকে কে জিজ্ঞাসা করেছে? তোর রেজাল্ট কি সেটা বল। মম, স্যান্ডি মনিকা ওরা কত ভালো স্টুডেন্ট, ওরা যেখানে ফেল করছে সেখানে আমার রেজাল্ট কি তোমরা এখনো বুঝতেছো না? ও মাই গড, তার মানে তুই আবারও ফেল করেছিস? না না মা, আসলে ওইভাবে ফেল করি নাই। তুই ফেলও করিস নাই,
তুই পাশও করিস নাই, করছিসটা কি? ড্যাড আসলে আমার সব টিচাররা মিলে বলছে কি আগেরবার আমি যে ক্লাসে ছিলাম ওই ক্লাসে এবারও ভালো মতো পড়ালেখাটা শেষ করতে। ড্যাড বুঝতে পারতেছো তোমার মেয়ের রেজাল্ট? সে এবারও গোল্ডেন মাইনাস পাইছে, মানে খুব বাজেভাবে ফেল করছে, তাই তার এই ক্লাসে আবারও থাকতে হবে। সি 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 সি। তুই এবারও ফেল করছস? হ্যাঁ, আমার এই মুখ আমি মানুষের দেখাবো কেমনে? তুই যদি প্রত্যেকবার ফেল করিস আমি মানুষকে কি বলবো? প্রত্যেক বছর পরীক্ষায় ফেল করে বাসায় আসিস, তোর লজ্জা লাগে না? ওর কি লজ্জা শরম বলে কোনো কিছু আছে? যদি লজ্জা শরম থাকতো লেখাপড়া ঠিক মতো করে পরীক্ষায় পাশ করতো। শোনো, পড়াশোনার আর দরকার নেই, ওকে একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। ওকে যে বিয়ে দিবা, এই ফেলটুস মার্কা মেয়েকে বিয়ে করবে কে? একমাত্র রিক্সাওয়ালারা বিয়ে করতে রাজি হইতে পারে। কি করবা? পড়াশোনা করে যখন ভালো রেজাল্ট করবে না, ওই রিকশালার সাথেই ওকে বিয়ে দিয়ে দাও। এটা কি ধরনের কথা? কোনো সুন্দরী মেয়ে পরীক্ষায় ফেল করলে বলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিব কেন? কাজের ছেলে, কাম দারোয়ান, কাম বাবুর্চি, তারা কি দোষ করছে? ম্যাডাম রে কোনো কাজের ছেলের সাথে বিয়ে দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। আমি এই ফেলটুস মেয়েকে কাজের ছেলের সাথে বিয়ে দিব। ড্যাড তুমি না। এই ভালো একটা কাজের ছেলে দেখ, তোর বোনকে বিয়ে দিয়ে দিব। ভাষাই তো আছে। ম্যাডাম আপনার চা। রেখে যা। কি হয়েছে তোর? আমার দিকে এরকম তাকা তাকা কি দেখতেছিস? নিজের মানুষটারে দেখতেছি। মানে ম্যাডাম, সিরা খাতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা যায় না, কিন্তু আমি সিরা খাতায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখে ফেলাইছি। ইস, আমার এই স্বপ্ন যে পূরণ হয়ে যাবো আমি এটা কোনোদিন চিন্তাও করতে পারি নাই। ছোট লোকের বাচ্চা, মুখ সামলায় কথা বল। তুই কি বলতেছিস বুঝতে পারতেছস? প্রেমের কথা বলতেছি। আর তুমি আমাকে ছোট লোক বলো কেন? হবু স্বামীকে কেউ কোনোদিন ছোট লোক বলে? হোয়াট? কে আমার হবু স্বামী? কেন? আমি তোমার হবু স্বামী আবু। থাপড়ায় তোর গালের সবগুলা দাঁত ফালা দিব। বেয়াদব, অসভ্য, ছোট লোক কোথাকার। এই তুই হইতেছিস এই বাসার সামান্য কাজের লোক, তুই আমার হবু স্বামী হাস কেমনে? কেন? তোমার আব্বাই তো কইলো তুমি পরীক্ষায় ফেল করছো, এই জন্য তোমার কাজের ছেলের সাথে বিয়া দিব। তো এবারে কাজের ছেলে কে? আমি। তাহলে আমি তো তোমার হবু স্বামী। আসো হবু বউ, আমার বুকে আসো। বিয়ের আগে তোমার একটু জড়াই ধরে দেখি আমার কেমন লাগে। তোমার বউ, তোমার শরীর এত নরম, এটা কি শরীর না তুলা? কি আরাম! কি করতেছে? এই গরিবের বাচ্চাটাকে সত্যি সত্যি আমাকে ধরে ফেলছে। মম, ড্যাড, জন, হেল্প মি! OMG, এটা আমি কি দেখতেছি? আমার বাড়ির চাকর আমার বোনের সাথে আমার কি দোষ? আমার এরকম অমানুষের মতো মারতেছেন কেন? আরে গরিবের বাচ্চা গরিব! হাই, তুই একটা চাকর হইয়া আমার মেয়েকে তুই জড়ায় ধরলি কেন? আশ্চর্য কথা, হবু স্বামী তার হবু স্ত্রীরে জড়ায় ধরবে, এটা তো দোষের কি? হবু স্বামী মানে? কে আমার মেয়ের হবু স্বামী? কেন স্যার, আমি আপনার মেয়ের হবু স্বামী আবুল। এই গরিবের বাচ্চা গরিব, এই তুই আমার বোনের হবু স্বামী কেমন আছিস? ভাইজান ভাইজান ভাইজান, স্যার কইছে কি ম্যাডাম তো পরীক্ষায় ফেল করছে, এজন্য ম্যাডাম রে বাড়ির কাজের পোলার সাথে বিয়ে দিব। এ বাড়ির কাজের পোলা কে? আমি আবুল। আমার সাথে যদি বিয়ে দেয় তাহলে আমি তো ম্যাডামের হবু স্বামী হইলাম, তাই না? এই চাকরের বাচ্চা চাকর, তুই ভাবলি কিভাবে যে বাসার চৌধুরীর মেয়েকে তোর সাথে বিয়ে দেবো? আমি ভাববো কেন স্যার? কাজের পোলার সাথে আপনি আপনার মেয়ারে বিয়ে দিবেন, এ কথা বলার আগে আপনি ভাবেন নাই কেন? মম দেখছো? আরে গরিবের বাচ্চা গরিব, এটা তো বাসার এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পল কি? এক্সাম্পল মানে উদাহরণ।
আমার মেয়ে পরীক্ষায় ফেল করেছে, সেই জন্য বাসার রাগ করে এই কথাটা বলেছে। হায় হায় হায়, কি সর্বনাশ হইলো! আপনি রাগের মাথায় এই কথা কইছেন? আমি তো ভাবছি সত্যি সত্যি এই কথা কইছেন। আল্লাহ, আমি ম্যাডাম নিয়ে কত স্বপ্ন কত আশা ভরসা করছি, আমার সব স্বপ্ন ভাইয়া খান খান হয়ে গেল। চুপ বেয়াদবের বাচ্চা, একদম বেশি কথা বলবি না। ড্যাড, ও এই বাসায় থাকলে কিন্তু আমি একদম সহ্য করতে পারবো না। আমি কিন্তু ওকে একদম খুন করে ফেলবো। তুমি প্লিজ ওকে এই বাসা থেকে বের করে দাও। না না স্যার, আপনি আমার বাসা থেকে বাইর করে দিয়েন না। আমার যদি কাজ থেকে বাইর করে দেন, গ্রামে আমার একটা বোন আছে, বিয়ে হয় না, মা আছে, এরা সবাই না খায় মরবো আমি শুদ্ধ। তাই ফকিরে বাচ্চা ফকির, তোর না খেয়েই মরা উচিত। তুই চলে যা, ঢাকা শহরে থাকার মতো যোগ্যতা তোর নাই। গ্রামে যা, গ্রামে গিয়ে রিক্সা চালা, না হয় কৃষি কাজ কর। জানি ওর বাঁধন খুলে লাপ্তি মেরে বের করে দে। তাই খবরদার, আমি লাগতে পারবো না, কেউ থাকবো না। আমি নিজে থেকে চলে যাইতেছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আল্লাহর গজব পড়বো, আল্লাহ ধরা পড়বো আপনার উপরে। ধন সম্পদ দিয়ে তো অহংকার না, পিঁপড়ে খাইবো বড় লোকের ধন। গেলাম তো গ্রামে আমি। কি বললে কামাল? গাজীপুরের গোডাউনে পুলিশ ঢুকছে? হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি কি বাসা চৌধুরী? জি। আপনার বিরুদ্ধে আমাদের কাছে ইনফরমেশন আসছে আপনি 2 নম্বর ব্যবসার সাথে জড়িত। আপনার যত ব্যাংক অ্যাকাউন্ট আছে, গোডাউন আছে, সব কিছু আমরা জব্দ করে নিয়েছি। কে বলছে ভাই? আপনার এক বন্ধু আমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে। চলুন, আপনি আমার সাথে থানায় চলুন। ভাই মানে স্যার আর কি স্যার, আমি একলাই 2 নম্বর ব্যবসা করি না। ওই যে দেখেন, ওই লোকটাও করে। রে আমার সর্বনাশ হয়ে গেছে। এই শেলি, ডায়না, জন, তোরা কই? আয় তাড়াতাড়ি, আমি শেষ হয়ে গেছি রে আল্লাহ রে আল্লাহ। হোয়াট হ্যাপেন্ড বাসার? এভাবে শাউট করে কথা বলছো কেন? আরে শাউট করে কথা বলতেছি কোথায়? আমার তো সব শেষ। পুলিশ আমার 2 নম্বরই ব্যবসার খোঁজ পেয়ে গেছে। ও মাই গড, 2 নম্বরই ব্যবসা মানে? তুমি 2 নম্বরই ব্যবসা করতে? যেন জানে না। হ্যাঁ, আরে কারণ বাজারে যে আলু পটল বেচতাম, তুমি যে পটল ধুয়ে দিয়ে আইনা দিতা, বুঝলা গেছো সেই সব কথা? সেইখান থেকে ধনী হয়েছে কিভাবে? রাতারাতি 2 নম্বর ব্যবসা করি তো ধনী হয়েছি। আমার পার্টনার সে গিয়ে সব কথা ওই পুলিশকে বলে দিছে। পুলিশ আমার সমস্ত 2 নম্বরই ব্যবসা জব্দ করে ফেলাইছে, আমার অ্যাকাউন্টও বন্ধ করে দিছে। আমার পকেটে এখন একটা টাকাও নাই। আমি এখন কি করবো শেলি? আমি তো এখন রাস্তার ফকির হয়ে গেছি শেলি। ওএমজি ড্যাড, আমরা বড় লোক থেকে ফকির হয়ে গেলাম। এখন আমরা কি করব? সবার আগে পুলিশ থেকে বাঁচতে হবে, পুলিশ থেকে পালাইতে হবে। কিন্তু পলায় যাবো কোথায় আমরা? ড্যাড, আই থিঙ্ক আমাদের গ্রামে চলে যাওয়া উচিত। চলো আমরা গ্রামে চলে যাই। গ্রামের বাড়ি, গ্রামের বাড়ির কথা মুখে আনোস কেমনে? হ্যাঁ, আমি হঠাৎ করে বড় লোক হওয়ার পরে আমি তো গ্রামের মানুষের দামই দেই নাই। তারা আমার কাছে সাহায্য চাইতে আসলে তাদের সাথে কুত্তা বিলাই মতো ব্যবহার করছি। কত গ্রামের মানুষের গায়ে হাত তুলছি, তাদেরকে একদমই পাত্তা দেই নাই। তার উপরে আমার গ্রামের বাড়িতে যে বাড়িটা ছিল, তোর মার কোথায়, সেইটাও বেঁচে দিছি। গ্রামের বাড়িতে কোথায় থাকবো? কিচ্ছু তো নাই। না না, গ্রামের বাড়িতে যাওয়া যাবে না। ড্যাড, আমরা তাহলে একটা কাজ করি, আমরা সবাই মিলে বিদেশ চলে যাই, প্রেফারেবলি দুবাই। নো নো, কানাডা। কানাডা তো ঠান্ডা মম। না জামাইকা বেস্ট। এই চুপ থাক। বিদেশে যাইবো? আমার কাছে একটা টাকা নাই বিষ খাওয়ার, সে যাইবো বিদেশে? আমরা কি উড়ে যাবো নাকি বিদেশে? আর এয়ারপোর্টে গেলে তো পুলিশ ধরে ফেলবে। না না, বিদেশে যাওয়া যাবে না। ড্যাড, আমাদের তো কোনো বড় লোক আত্মীয় স্বজন নাই যাদের বাসায় গিয়ে আমরা আশ্রয় নিব। এখন আমরা কোথায় যাব, কি করব, কে আমাদেরকে আশ্রয় দিবে? ড্যাড, টেল মি প্লিজ, টেল মি। আবুল। আবুল? ইয়েস, একমাত্র আবুলের ওইখানেই আমরা নিরাপদ থাকতে পারবো। ওইটাই আমাদের একমাত্র জায়গা। চলো। ওকে ড্যাড, 5 মিনিটস আমি লাগেজ। নো 5 মিনিট, পুলিশ আমার পিছে, তাড়াতাড়ি ভাগ পিছে দরজা দিয়ে। আবুল, আবুল, আউ
আল্লাহ এসব আমি কি দেখতেছি? সারা জীবন শুনছি একই চেহারার অনেকগুলা মানুষ নাকি পৃথিবীতে আছে, এখন দেখি সত্যি সত্যি আছে। বিশ্বাস করেন, আমি ঢাকা শহরে কিছু অসভ্য বাসায় কাজ করতাম, আপনাকে চেহারা ঠিক সেই অসভ্য মতো দেখতে। আমি সেই অসভ্য। আর আমি সেই অসভ্যের ওয়াইফ। আর আমরা অসভ্যের ছেলে মেয়ে। ইয়াল্লাহ, কণ্ঠ তো একই রকম। তাহলে কি সত্যি আপনারা সারার ম্যাডাম? হ্যাঁ আবুল, ওনারাই তোমার সারার ম্যাডাম। হায় হায়, কিন্তু আপনাকে এরকম ফকিরের মতো লাগতেছে কেন? কারণ আমি ফকির হয়ে গেছি আবুল। আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই, সব শেষ। 2 নম্বরই ধান্দা করতাম। আমার এক ঘনিষ্ঠ বন্ধু পুলিশের কাছে সব কথা কয়ে দিছে, আর পুলিশ আমার হাতে হারিকেন ধরাই দিছে। আমি এখন পুরাই ফকির হয়ে গেছি আবুল। আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ। আমি সব সময় দোয়া করতাম এখন আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক। কি যে ভালো লাগতেছে, আপনি গোপরে সত্যি আল্লাহর গজব পড়ছে। সকালবেলার ধনী তুই, ফকির সন্ধ্যাবেলা। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কবুল করছে, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ আবুল, বাইতে তো মেহমান আছে, তুই আমার খবর দিবি না? হ্যাঁ সকিনা খাইস্তান যা, সর্বদাম চেয়ারম দাদা। হ্যাঁ খারাপ, কি এর সর্বদার চেয়ারন? তুমি জানো এরা কারা? আমি ঢাকা শহরে যে মালিকের বাসায় কাজ করতাম, এরা সেই অত্যাচারী জালিম মালিক। দেখো আজকে তারা কেমন ফকির হয়ে গেছে। আবুল, তোর উপর যারা এত জুলুম অত্যাচার করছে তাদের সাথে খাড়া খাড়া কথা কইতেছিস কেন? ঝাড়ু দিয়ে পিটাইয়া ওগো এক্ষুনি বাড়িতে বের করে দে। প্লিজ আবুল, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। বাসারকে পুলিশ খুঁজছে। আমরা না অনেক দিন ধরে রাস্তায় ছিলাম, রাস্তায় থেকে তোমার ঠিকানা খুঁজেছি, খুঁজে পেয়ে 8 দিন ধরে হাঁটতে হাঁটতে তারপরে তোমাদের বাড়ি খুঁজে পেয়েছি। এখন তুমি আমাদের একমাত্র ভরসা, তুমি আমাদেরকে আশ্রয় দাও, প্লিজ তাড়িয়ে দিও না। অসম্ভব! আপনারা আমার ছেলেরে যেই অত্যাচার করছেন, তারপরও আমার বাড়িতে আপনাকে আশ্রয় দিব এটা আশা করেন কেমনে? বাড়িয়ে যান, আমার বাড়ির থেকে বাড়িয়ে যান, এক্ষুন বাড়িয়ে যান, বাইরেন। আহ মা, পিঁপড়া খাবে বড়লোকের ধন, বড়লোকের ধন পিঁপড়া খায় ফেলাইছে। বড়লোক বিপদে বললে গরিবরা তাকে সাহায্য করবে, আশ্রয় দিবে, এটাই তো জগতের নিয়ম। শোনেন, আমি আপনাদেরকে আশ্রয় দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? আমি যেমন আপনাকে বাড়িতে কাম করছি, এখন আপনাদের আমার বাড়িতে কাজ করতে হবে, মানে আমার বাড়িতে কাজের লোক হিসেবে থাকতে হবে। হাই গরিবের বাচ্চা, কি বললি তুই? হ্যাঁ, গরিব তো আমরাই এখন, কিন্তু তারপরও আমি এই বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করতে পারবো না। আমিও পারবো না, আমি কাজ পারি না। সিপাই পড়লে অনেক কিছু করতে হয় রে মা। আমরা বড় লোকরা এখন সিপাই পড়ে গেছি। ঠিক আছে আবুল, দরকার হইলে তোমার বাড়িতে আমরা কাজের লোক হয়েই থাকবো, তবু আমাদেরকে একটু আশ্রয় দাও বাবা। ঠিক আছে, তাহলে আজকে থেকে আপনারা এই গরিবের বড়লোক চাকর। ভেজিগুলো একদম ফ্রেশ লাগতেছে, তাই না? একদম অর্গানিক, রান্না করলে যে কি ভালো লাগবে খেতে। আন্টি একটু তাড়াতাড়ি রান্না করেন না, খিদে পাইছে। আয় হায় মা, তুমি কি করতেছো? বাড়িতে এত কামের মানুষ থাকতে তুমি কেন কাম করতেছো? উঠে আসো। চাকরের বাচ্চারা খারা খারা কি দেখতেছো? রান্না কর। সরি আবুল, আমি অ্যাকচুয়ালি রান্না করতে পারি না, আই কান্ট কুক। তুই তো ডাইনি, তুই তো পারস খালি মানুষের রক্ত চুষা খাইতে। দেখছো, গ্রামে এসে আমার নামটা পর্যন্ত তুমি ভুলে গেছো। ইটস নট ডাইনি, ইটস ডাইনা। তোর নাম ডাইনা হলে কি বু? তোর আচার আচরণ ডাইনি গো মতো। নাইলে তোর বাড়িতে কাম করার সময় আমার যে মারা মারছস, একটা গেঞ্জি ছিঁড়া ফেলাইছিলাম বলে আমার যেইভাবে মারছস, কোনো কথা শুনতে চাই না। রান্না কর। এই মা, উঠে আসো। আবুল, মা থাকতে মাই এখান রানবো? এই যে মহিলা, এদিকে আসেন, আইসে নিজে রান্না করেন আর মায়ের পাশে পাশে রান্না শিখেন, যারা খেলে চলবো। এই আপা, আমি না কখনো রান্না বান্না করিনি, জীবনেও না। আমি রান্না করতে জানি না, আমার মেয়েকে কিভাবে শেখাবো? আবুল, তুমি রান্না ছাড়া যা বলবে আমি সব করে দেবো, কিন্তু আমি রান্না করতে পারবো না, সরি। চুপ কর চাকরানি কোথাকার। কত বড় সাহস, মালিকের মুখে মুখে কথা কস। রান্না করতে কইছি রান্না কর, নাহলে কিন্তু আমার মারে দিয়ে লাথি দিয়ে তোকে বাড়ি থেকে বাইর করে দিই। প্লিজ আবুল, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। তুমি যদি বাড়ি থেকে বের করে দাও, আমরা কোথায় যাব বলো? আমরা রান্না করার ট্রাই করছি। হ্যাঁ, আয় না, রান্না করি আমরা। ওকে।
আচ্ছা সুইচটা কোথায়? কিসের সুইচ? গ্যাসের স্টোভে একটা সুইচ থাকে না যেটা ঘোরালে আগুন ধরে, এখানে সুইচটা খুঁজে পাচ্ছি না। ওরে চাকরানির বাচ্চা, এটা গ্যাসের চুলা না, এটা মাটির চুলা। এটা নিজের থেকে আগুন জ্বালাইতে হয়, এখানে কোনো সুইচ থাকে না। কি বলো, এই মাটির চুলে আগুন কিভাবে জ্বালাবো? যেইভাবে গরিবের মনে আগুন জ্বালাইছস ওইভাবে জ্বালা। গরিবের মনে আগুন ধরানোটা ইজি, বাট মাটির চুলায় জ্বালাতে পারছি না। আন্টি একটু বলে দেন না কিভাবে করবো? আরে বলদ, এটা তো কঠিন কাম না। এই যে চুলার মধ্যে লাকি ঢুকে ফু দিবি, আগুন জ্বলে যাবো। আর এই চালুর লগে পানি দিয়ে চাল দিলে বাতে যাবো। আর তরকারি কুচি করে যদি কাটতে তেল দিয়ে কষাই দিলে তরকারি হয়ে যাবো। দেখো দে। দেখো আরেকজন কি শুরু করছে, আগুন না জ্বালায় ফু দেওয়া শুরু করছে। এই ফু দিলে আগুন জ্বলবো? হ্যাঁ, ওই যে লাইটার দিয়ে আগুন ধরাই দেবো। হ্যাঁ, মার মার সাপ মার। আরে ওই এমনি কুটে। হ্যাঁ, এটা কি, এটা কুটে গেলো? সারা জীবন তো খালি গরুর রচনায় পড়ছেন, গরু তো সামনে দিয়ে দেখেন নাই। দেখেন, দিস ইজ কাউ। ও এ কি তুমি বাবা আবুল, তুমি আমার কাছে আমার গরুর কাছে নিয়ে আসছো কেন? গরু দিয়া গুতা খাইবা নাকি? না আপনি খাওয়াবেন? কি বলতেছো না বলতেছো? আমি কেমনে গরুরে গুতা দিব? আমার তো শিং নাই। আরে চাকরের বাচ্চা, বুড়া কি ঘুমে হইছেন নাকি? আপনি গরুরে গুতা দিবেন কেন? আপনি গরুরে দিবেন ঘাস, লতা পাতা, খৈল, ভুসি, পানি, এইসব। কি বলতেছো বাবা? আমি কেন এগুলা গরুরে খাওয়াবো? গরুর মালিক নাই? আমি গরুর মালিক আর আপনি আমার চাকর। এখন থেকে আপনার কাজ হয়েছে এই গরু ছাগল যা আছে সব দেখাশোনা করা, তাদের ঘুমের দায়িত্ব, খাওয়ার দায়িত্ব, থাকার দায়িত্ব সব আপনি নেবেন। এখন গরু একটা দুধ দেয়, কিন্তু আপনি এমনভাবে তাদের দেখাশোনা করবেন যাতে দুধ আরও বেশি দেয়। এবং প্রত্যেকদিন সকালবেলা আপনি গরুর দুধ দোয়াবেন এবং সেই দুধ বাজারে নিয়ে বিক্রি করতে হবে। বিক্রি করার পরে যে টাকা পাইবেন সেটা আমার হাতে তুলে দিবেন। কি বলতেছো বাবা আবুল? আমি গরু পালবো? আমি তো গরুর ধারে কাছে জীবনে যাই নাই। না না, আমি গরু পালতে পারবো না। জেলের ভাত খেতে পারবেন? কি বলতেছো উল্টাপাল্টা কথা? না। পুলিশের ডান্ডার বাড়ি খাইতে পারবেন? না না না। আমি লাথি দিয়ে বাইর করে দিলে রাস্তাঘাটে ফকিনীর মতো বউ বাচ্চা নিয়ে হাঁটতে পারবেন? না রে বাবা না। তাইলে পারবেন না কি? ঠিক আছে আমি তোমার গরু পালবো, এই ঘাস লতা পাতা খাওয়াবো, বেশি করে দুধ দোয়াবো। যদি তোমার বাড়িতে হাঁস মুরগি থেকে থাকে সেইটাও পাইলা দিব। ভালো কথা বলছেন তো। আমার বাড়িতে তো হাঁস মুরগি নাই, তাহলে আমি আপনার কিছু হাঁস মুরগি কিনা দিব, আপনি হাঁস মুরগি পালবেন। হাঁস মুরগি পাললে ব্যবসা ভালো হইব। হাঁস মুরগির দাম বেশি, আবার ডিমের দামও বেশি। যাই হোক, কথা বাড়ায় লাভ নাই, কাজে নামা পড়েন। এই নেন কাশি, এই কাশি দিয়ে ঘাস কাটবেন, গরুরে খাওয়াবেন। মনে রাখবেন, যত বেশি দুধ তত বেশি বেতন। দুধ নাই, বেতন নাই। আর বিসমিল্লাহ বলে কাজে নামা পড়েন। কাজে ফাঁকি দিলে কিন্তু কি দুপুরে ভাত বন্ধ। হাই যান। জি জি জি। বাবা গরু রে, ভালো করে ঘাস খা, বেশি করে দুধ দিস। দুধ কিন্তু কম দিস না। দুধ কম দিলে কিন্তু আমার বাসা ভরার প্রশ্ন রে বাবা। খা 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 খা। এইদিকে আস কেন? খা না। পরিচিত হ, এটা হলো ভ্যান গাড়ি। এই ভ্যান গাড়ির সাথে পরিচিত আর কি আছে? আমি তো চিনি, কিন্তু আবুল তুই আবুল আর বাচ্চা বলছি আমার গায়ে দিলি কেন? তুই আমার আবুল গুলি কেন? তাহলে তোর কি কম? আমি আমার স্যার কবি, কারণ আমি তোর মালিক, তুই আমার চাকর। আমি তোর থাকবো আমার মালিক কেন? বল আমি কি করছি? তুই আমার যতবার তুই করে কবি আর নাম ধরে রাখবি ততবার আমি তোর থাপ্পড় দেবো, মনে থাকবো? না না ঠিক আছে, আমি এর থেকে আপনি করে বলবো, স্যার বলে বলবো। তারপরে স্যার আপনি আমার গায়ে হাত তুলবেন না। কিন্তু স্যার, আপনি এখানে নিয়ে আসছেন কেন আমাকে? আপনি কি ভ্যান গাড়ি চালায় আমার পুরো গ্রাম ঘুরে দেখাবেন? ওরে ফকির নির্পুত, মনে হইতেছে বিদেশ থেকে আমার বোন জামাই আইছে, তার ভ্যান গাড়িতে করে সারা গ্রাম ঘুরে দেখাও। নাম, এখান থেকে তুই এটা চালাবি। What? আমি ভ্যান গাড়ি চালাবো? What the hell are you talking about? বাংলা কথা বুঝছ না? তুই এখন থেকে আমার চাকর, আমি তোর মালিক। আমি তোর যা কমু তাই শুনতেইব।
এখন থেকে তুই ভ্যান গাড়ি চালাবি আর প্রত্যেকদিন 500 টাকা করে আমার জমা দিবি। যদি একদিন টাকা জমা না দেস তাহলে লাত্তি মেরে বাড়ি থেকে বাইর করে দিবি। কিন্তু আবুল, সরি স্যার 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 ভুল হয়ে গেছে স্যার। স্যার আমি তো ভ্যান গাড়ি চালাইতে পারি না স্যার, যদি বাইক হইতো তাহলে চালাইতে পারতাম বুরুম 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 করে। পৃথিবীতে কেউ কোনোদিন কাজকর্ম শিখে আসে না, পরিবেশ পরিস্থিতি আর কাজটা করতে করতে সে সেটা শিখে যায়। তুই ভ্যান চালানো শুরু করে দে, দেখবি একটা সময় তুই পাক্কা ভ্যান চালক হয়ে গেছিস। কিন্তু আমি যতটুকু জানি ভ্যান চালানো অনেক কষ্টের কাজ, এত কষ্ট আমি করতে পারবো না স্যার। খায়া খায়া শরীর কি করছিস দেখছস? এই ভ্যান গাড়ি চালালে তোর শরীরটা একটু কমবো, আর তুই তাও না পারো তাহলে আমি পুলিশের কাছে যাই, তোর বাপ মা বোন সবাই পুলিশে ধরাই দিই। না 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 স্যার, আমি পারবো স্যার, আমি ভ্যান গাড়ি চালাতে পারবো। আপনি পুলিশকে কল দেন না, আমি পুলিশ ভয় পাই, আমি পারবো ভ্যান গাড়ি চালাতে। সাব্বাস ফকিনীর বাচ্চা, আমার বহুত দিনের শখ তুই ভ্যান গাড়ি চালাবি আর আমি পিছনে পায়ের উপর পা তুলে শুয়ে থাকবো। চালা। তুই চালা। চলে না কেন? এই কানার বাচ্চা কানা দেওস না, নিচে কি দেও সরাই রাখ। ঠিক মতো সরাই দে। হ্যাঁ হয়েছে টান দে টান দে। হাই হাই আপা, এইসব তুমি কি করতেছো? তোর কাপড় চোপড়গুলো ময়লা হয়ে গেছে ভাই, ওগুলো ধুইতেছি। বাড়িতে এতটি কাজের লোক থাকতে তুমি কেন এসব করতেছো? এই গরিবের বাচ্চা ছোট লোক, তুই থাকতে আমার বোন কেন জামা কাপড় দিতেছে? জামা কাপড় তো উনিই ধুবে, উনি ধুবে না তো কে ধুবে? তুই ধুবি? তুই খালি জামা কাপড় ধুবি না, পারলে আমাকে বাড়ির কেতা বালিশ যা আছে সব ধুবি, তোর আব্বার লগে গিয়া গরু ছাগল এগুলোও ধুবি, মানে গোসল করাবি। আমি জামা কাপড় ধুবো? আবার জিগায়, তুই তো জামা কাপড় ধুবি, ভালো করে পরিষ্কার করবি, তারপর থালা বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করবি। কিন্তু আমি তো কখনো এসব কাজ করি না, কিভাবে করব? কোনো সমস্যা নাই, আমার বোন তোর দেখাই দিব। আবা ওরে পিটায় ভালো করে কাজ শিখা। ঠিক আছে। এই বলেন কিভাবে কি করব? এই সরি, এই কি হ্যাঁ, আমি তোর মালিকের বড় বোন, আমারে ম্যাডাম কই রাখবি? সরি, আমি আপনাকে ম্যাডাম বলে ডাকবো? আর ইউ ম্যাড? অবশ্যই তুই আমারে ম্যাডাম কই রাখবি, নাহলে গোবরের পানি আই না তোর গায়ের মধ্যে ঢাইলা দেবো। না 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 প্লিজ, গোবরে পানি দিবেন না, শরীর নোংরা হয়ে যাবে। ম্যাডাম বলেন আমি কিভাবে এই থালাবাটি ধুবো, কাপড় ধুবো বলেন। এই যে গেঞ্জিটা ধর, এর মধ্যে সাবান ভালো মতো ঘষ, তারপরে এমনি এমনি করে খাস। হইতেছে না, ভালো মতো কর, এমনি এমনি করে খাস, এমনি এমনি করে খাস। হয়েছে, আপনি যে কতদূর কাম করতে পারবেন আমি ঠিকই বুঝছি, এগুলো আমি আগেই ধুয়ে ফেলাইছি। রাখ, থালাবাটি ধর, থালাবাটি ধর। আরে আল্লাহ রে, কি করতেছিস তুই এগুলি? হ্যাঁ সরি। ও মা, তাদের এসো। এই যে গরম গরম বিরিয়ানি, আহ। হ্যাঁ আমি রান্না করছি। আজকে আমরা তিনজনে মজা করে বিরিয়ানি খামু, আর তারা খাইবো আলু ভর্তা। ও মা, কি গন্ধ! ইস, মা কি তো স্বাদ হয়েছে, মনে হচ্ছে তোমার হাতটা পর্যন্ত চাবায় খায় মালাই। আবুল এটা কেমন কথা? তোমরা বিরিয়ানি দিয়ে খাচ্ছ আর আমরা খাচ্ছি আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত। কারণ তোর চাকরের খাওয়ানি আলু ভর্তা আর ডাইল, কেন মনে নাই? আমি যখন তোকে বাড়ি চাকর আছিলাম আমার খাওয়াইছস। আর মালিকের খাওয়ানো হলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পোলাও, রাইস এইসব। যে বিরিয়ানিটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা রিচ ফুড, এটা যত কম খাওয়া যায় তত ভালো। আপনি একটা কাজ করেন, কম খান, প্লেটে যতটুকু থাকবে আমাকে দিয়ে দেন, আমি খেয়ে ফেলবো। তোর কই দেবো গন্ডার? আমি খাওয়ানোর পরে কয়টা হাড্ডি ছাড়া প্লেটের মধ্যে কিছুই থাকবো না। তুই চাইলে হাড্ডিগুলো চাইতে খাইতে পারস। না 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 না, হাড্ডি কেউ খাবেন? হাড্ডি আমি খাবো, হাড্ডি আমি খাবো, হাড্ডি আমার খুব পছন্দ। তুই বাসার চৌধুরীর মেয়ে হয়ে এই বিড়ালের খাবার মানে হাড্ডি খাবি? রাখো তো তোমার চৌধুরীগিরি, তোমার চৌধুরীগিরি অনেক আগে শেষ হয়ে গেছে। আমি কতদিন মুরগির মাংস, গরুর মাংস কিচ্ছু খাই না।
আমি হাড্ডি খাবো, আমাকে হাড্ডি দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার খাওয়া শেষ হইলে আমার পাতে যে হাড্ডিগুলো থাকবো আমি তোমার দিলুনে। থ্যাংক ইউ ম্যাডাম। খবর দাঁড়া পা, খাওয়া শেষ হলে হাড্ডি মাটি থাকলো আবার কিছু দিবি না। খাওয়া শেষ হলে হাড্ডি মাংস যা থাকবো বিলাই দিবি, বিলাই খাইবো, আমলকে দোয়া করবো। বাবা আবুল, আমরা তোমাকে দোয়া করব। আমার মেয়েটা হাড্ডি খেতে চেয়েছে, তুমি খাওয়ার পরে যদি একটা হাড্ডি থাকে আমার মেয়েটাকে দিও, আর যদি দুইটা থাকে তাহলে আর একটা হাড্ডি আমাকে দিও, কেমন? আপনাকে দোয়া আবার লাগবো না মা, খাওয়া শেষে হাড্ডি মাংস ভাত যা বাঁচবো সব বিলাই দিবা, আমলকে দোয়া করবো, ঠিক আছে? আমার পাগল পাইছে, ওগুলো আমি বিরিয়ানি খাবো, মাংস খাবো। হ্যাঁ এই খা খা, বস্তা দিয়ে খা, কষ্টে কষ্টে খা খা। বিলাই বিলাই মেমো করতেছে, আমি একটু বিলাই খাওয়াই। বিলাই আসেনি, এইটু খা। আল্লাহ, এটা কি আমার ঘর না সদরঘাটের লঞ্চ টার্মিনাল? কত বড় সাহস আমার ঘরে সে! না, ম্যাম এসে গায়ে আত্মরণ যাব না, এই দুটো তো মুরব্বী, এটাও কিছু কম যাব না। মারলেন কেন স্যার? আমি কি করছি? তো মারো না, আদর করুম, আমার ঘরে এসেছিস কে তোরা? স্যার এটা আপনার বিছানা, তাহলে আমরা এখন কোথায় ঘুমাবো? তোরা কোন ঘুমাবি আমি জানি? যা বাড়ি যা, বারিন্দায় গিয়ে ঘুমা যা। হ্যাঁ, বিছানা ছাড়া তো আমার ঘুমই আসে না, বাইরে কেমন করে ঘুমাবো? ঠিক এই কথাটাই আমি আপনার কইছিলাম যে আমি বিছনা ছাড়া ঘুমাইতে পারি না। আপনি এমন হারামির হারামি, আপনি আমার রুমটা ব্যাচেলরকে ভাড়া দিয়ে ফেলাইছিলেন। আমি রান্নাঘরে ঘুমাইছি কত কষ্ট করে, ওই জায়গায় তেলাপোকা আসছিল, পিঁপড়া আসছিল, কি যে মশার কামড় খাইছি। আমি যেহেতু বিছনায় ঘুমাইতে পারি নাই, আপনাকে বিছানায় ঘুমাইতে দেব না। দেন বাইরেন, দেন। আবুল 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 শোনো না বাবা, আমার না ঠান্ডা সমস্যা, আমি যদি বারান্দায় গিয়া ঘুমাই তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে বাবা। বাইরে শুধু ঠান্ডা লাগবে না, আর অনেক কিছু আছে, মশা, মাছি, পিঁপড়া, সাপ, ব্যাং, জিন, ভূত, এগুলোর সাথেও দেখা হইতে পারে। হোয়াট? ভূত ভূত, ও মাই গড, গোস! সরি, আমি ভূত খুব ভয় পাই, আমি বাইরে ঘুমাতে পারবো না। ও তুমি ভয় পাও? তাহলে কাজ করেন, আপনারা তিনজন বাইরে গিয়ে ঘুমান, তুমি আমার সাথে থাকো। হোয়াট? আমি তোমার সাথে ঘুমাবো মানে? আমি তোমার সাথে জীবনেও ঘুমাতে পারবো না। এই তোর ঘুমাইতে কইছে কে? তুই সারা রাত জায়গা থাকবি আর আমার হাত পা টিপবি, আমি আরামসে ঘুমাবো। আর ইউ আউট অফ ইওর মাইন্ড? আমি তোমার হাত পা চিপে দিব? অবশ্যই তুই হাত পা টিপে দিবি, কারণ তোর বাড়িতে কাজ করার সময় তোর বাপ প্রত্যেক রাতে আমার দিয়ে হাত পা টিপাইতো। হাত পা টিপতে টিপতে আমার শরীর হাত পা সব ব্যথা হয়ে যেত। এখন যেহেতু সে মুরব্বী মানুষ, তার যেহেতু আমি হাত পা টিপাইতে পারি না, তার হইয়া তুই আমার হাত পা টিপা দিবি। স্যার 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 স্যার, আমার তো বাইরে অনেক কষ্ট হবে, বরং আমি এখানে থেকে আপনার হাত পা সব কিছু টিপে দিই। ওরে গন্ডারের বাচ্চা, আমার মারার বুদ্ধি করছস? তোর যে শরীর, আমার হাত পা টিপলে উল্টা আমি ব্যথা পাবো। নামাজ না কেন, নামাজ না কেন, বাইরে। একটা আজদার শরীর বানাইছস, শক্তি নাই, জোরে চাপ দে। বাবাজি কেন ডাকছে আমাদের সবাইকে? আপনাদের সবার চাকরি নট। আমি আপনাদেরকে চাকর হিসেবে আমার বাড়িতে রাখতে পারবো না। আপনারা সবাই আমার বাড়ি থেকে যাইতে পারেন, যান। কেন? আমরা কি করছি? আমাদের অপরাধটা কি? আপনারা সব আমার বাড়ির চাকর। আপনাকে সবাই রে যে যে কাজ দিছি, কেউ কাজটা ঠিক মতো করতে পারে নাই। এই যে আপনার একটা গরু দিলাম, বললাম যে গরুটারে ভালো মতো খাওয়ান যাতে দুধ বেশি হয়। গরু তো এখন আগের থেকে শুকাই গেছে গা, আগে 2 লিটার দুধ দিত, এখন দেয় 1 লিটার দুধ। আর আপনার বউ আর মেয়া, তাদেরকে দিচ্ছি রান্না বান্নার দায়িত্ব। এই রান্না বান্না খাওয়া তো দূরের কথা, মুখে দেওয়া যায় না। আর থালা বাসন ধুইতে গিয়ে সব থালা বাসন ট্যাপ ফালায় নষ্ট করে ফেলাইছে। আর এই যে আপনার আকাইমা পোলা, এই ফাউলটারে দিয়েছিলাম একটা ভ্যান গাড়ি চালাইতে, ভ্যান গাড়ি থুইয়া রাস্তার পাশে ঘুমাই থাকে। আর আজকে তো ভ্যান নিয়ে খাদে পড়ে গেছে গা, পুরো ভ্যান ভাঙিয়া ফেলাইছে। এখন আপনি বলেন
আমি কি আপনাকে চেহারা দেখার লেগে এই বাড়িতে রাখুম? যান সব বাইরে যান, যান। শোনো বাবা আবুল, আমাদের তোমাদের বাড়ি থেকে বের করে দিও না বাবা। তোমার স্যার খুব অসুস্থ। এখন যদি আমাদেরকে তোমার বাড়ি থেকে বের করে দাও, তাইলে অনেক পাওনাদার আছে, তারপর পুলিশ আছে, যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার বাবা ভালো, আমাদের বাড়ি থেকে বের করে দিও না। এখন থেকে তুমি যা যা বলো বাড়ির সব কাজ করব, তারপরেও তুমি আমাদেরকে বের করে দিও না, আমাদেরকে একটু আশ্রয় দাও বাবা। ঠিক আছে, এক শর্তে আমি আপনাদেরকে এই বাড়িতে রাখতে পারি। কি শর্ত বাবা? আপনার মেয়ের উপরে তো আমি আগে থেকে একটা রাস খেয়ে রয়েছি, একদিন জড়ায় ধরে সবার কাছে গণজলাই খাইছি। এখন আপনার মেয়েরে আমার লগে বিয়ে দেন লাগবো। আর আমার বোনের বিয়ে হয় না অনেকদিন ধরে, হাঁপানির ব্যারামের কারণে। আপনার পোলার আবার বোনের বিয়ে করানো লাগবে। অসম্ভব, আমি তোরে জীবনও বিয়ে করতে পারবো না। ইস, আসছে আমাকে বিয়ে করতে, এখন না হোক, একটা সময় তো তুই আমাদের বাসায় কাজের ছেলে ছিলি। আমি ওই মহিলার বিয়ে করবো না, এই মহিলার হাঁপানির রোগ আছে। তাছাড়া এই মহিলা আমার মায়ের বয়সী, রাস্তাতে যদি হাইটা যাই বিয়ের পরে কবে ওই দেখ মা পোলা হাইটা যাইতেছে। আমি জীবনও বিয়ে করবো না এই মহিলারে। কি করলি তুই? আমার বোনকে বিয়ে করতে পারবি না, আর তুই আমারে বিয়ে করবি না? তাহলে তোকে ওই বাড়িতে রাখার দরকারটা কি? মা লাঠি আর ঝাড়ু নিয়ে আসো তো, এগুলো সব ঝাড়ু দিয়ে বাইরে বাড়ি থেকে বাইর করে দেবো। হ্যাঁ, বোন প্লিজ, আপনি ঝাড়ু আনতে যায়েন না, আমাদেরকে খেদাই দিয়েন না। আমরা বড় বিপদে আছি, আমাদেরকে যদি বাইর করে দেন আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই। জন টা না, ছোটবেলা থেকে তোরা যেভাবে চাইছস সেইভাবে আমি তোদেরকে সব দিছি। চুরি সামারি কইরা, 2 নম্বরই কইরা, তোদের ভালোর জন্য, তোদের সুস্থ থাকার জন্য আমি টাকা পয়সা খরচ করছি। জীবনে কোনোদিন কিছু চাই নাই তোদের কাছে। আমি বাপ হয়ে তোদের কাছে একটা আবদার করতেছি, তোরা আবুলের কথায় রাজি হয়ে যা, না হলে আমাদের এই বাড়ি থেকে বাইরে হয়ে যেতে হবে। আমাদের আর কোথাও থাকার জায়গা থাকবে না। মারে, তুই আবুলরে বিয়ে কর। বাবা জন, তুইও আবুলের বোনরে বিয়ে কর। কিন্তু বাবা, শোন মা, আর কোনো কিন্তু করিস না। মনে কর যে এটা তোদের 2 ভাই বোনের কপালের লেখা ছিল। বাবা, মা, সারা জীবন আমি তোমাদের জন্য কিছুই করতে পারি নাই, তোমরা সবসময় আমার জন্য করেই গেছো। আর কখনো কিছু করতে পারবো কিনা সেটাও জানি না। তোমরা যেহেতু বলতেছো, আমি আবুলকে বিয়ে করতে রাজি। ড্যাড, আমরা এই বাড়ির থেকে চলে গেলে আমি জানি তোমার পুলিশ ধরে নিয়ে যাবে। এটা আমি হইতে দিতে পারবো না। আমি এই মহিলারে বিয়ে করবো ড্যাড, আমি রাজি। ঠিক আছে আবুল, আমার ছেলে তোমার বোনরে বিয়ে করবে, আমার মেয়েও তোমাকে বিয়ে করবে। তুমি বিয়ের আয়োজন করো বাবা। কাজী সাহেব, শুরু করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তিপুর নিবাসী জনাব কাশেম মণ্ডলের ছেলে আবুল মণ্ডলের সাথে ঢাকা নিবাসী জনাব মোহাম্মদ বাশার চৌধুরীর একমাত্র মেয়ে নানা চৌধুরীর সাথে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিয়ার প্রস্তাব রাখিলাম। বলো বাবা কবুল? চুপ করে আছো কেন বাবা? বলো কবুল? কবুল কইতেছ না কেন? আমি এই বিয়ে করবো না কাজী সাহেব। কেন করবো না বাবা? স্যার, আমি একটা সময় আপনার বাড়ির চাকর ছিলাম, আপনার নুন খাইছি, আপনারা আমার উপর অনেক অত্যাচার করছেন। আমি গ্রামের সহজ সরল পোলা, যখন যা কইছেন তাই করছি, যা বুঝাইছেন তাই বুঝছি। ম্যাডামের একটা ঝামেলা নিয়ে যখন আপনারা আমার মারধর করে বাড়ি থেকে বাইর করে দিলেন, খুব রাগ লাগছিল।
যখন আপনারা আমার বাড়িতে এসে আমার কাছে সাহায্য চাইলেন, আশ্রয় চাইলেন, তখন প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদের দিয়ে অনেক কাজ করাইছি, আমার রাগ মিটাইছি, প্রতিশোধ নিচ্ছি। এটা উচিত হয় নাই। ম্যাডাম রে আমার খুব ভাল লাগে। অনেক আগে থেকে আমি ম্যাডামের প্রেমে পড়ে রয়েছি, তারে ভালোবাসছি, এই জন্য তারে বিয়ে করতে চাইছি। কিন্তু আমি বুঝতে পারছি ম্যাডাম নিজের ইচ্ছায় বিয়ে করতেছে না। আপনাদের ইচ্ছার বিরুদ্ধে, ম্যাডামের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করলে আমি তো ম্যাডামের মন পাবো না। যার সাথে সারা জীবন থাকুম তার যদি মনই না পাই তাহলে বিয়ে করে কী লাভ? স্যার, আমরা গরিব মানুষ, আমাকে টাকা পয়সা, ধন সম্পদ কিচ্ছু চাই না, শুধু চাই মানুষের মন, ভালোবাসা। এই জন্য আমি বিয়েটা করতে পারব না। আবুল, আমি ওই বিয়েটা করব না ভাই। যে আমারে বিয়ে করব তারে আমার মন থেকে মাইনা নিতে হইব। জন আমার থেকে অনেক ছোট, ওরে বিয়ে করলে আমি ওর মন, ভালোবাসা কিছুই পাবো না। আমি যেমন আছি ভালো আছি, কারো ইচ্ছার বিরুদ্ধে আমি বিয়ে করতে চাই না ভাই। আবুল, সকিনা, তোমরা প্রমাণ করে দিলা তোমরা আসলেই খাঁটি মানুষ। বিশ্বাস করো, এই বিয়াতে আমার মোটেও মত ছিল না। আমি মনে মনে খুব রাগ হয়েছিলাম তোমাদের উপরে, নিজের উপরেও রাগ হয়েছিল। শুধুমাত্র তোমাদের বাড়িতে আশ্রয়ের কথা ভাইবা আমি ডায়ানা আর জনের বিয়েতে রাজি হয়েছিলাম। আমরা বড় লোকরা যখন টাকা থাকে, ক্ষমতা থাকে, মানুষে মানুষ জ্ঞান করি না। গরিব মানুষের উপরে আমরা অত্যাচার করে আমাদের বড় লোকে ফলাই। তুমি আজকে আমারে বুঝাই দিলা, সকালবেলার ধনী, সন্ধ্যাবেলায় ফকির, এইটা বড় লোকরা কখনো ভাবে না। কিন্তু টাকা পয়সা থাকা অবস্থায়, বড় লোক থাকা অবস্থায়, ক্ষমতা থাকা অবস্থায় প্রত্যেকটা ধনী ব্যক্তিরই উচিত গরিব মানুষকে মানুষ হিসাবে জ্ঞান করা। আমরা তোমার উপরে অনেক অত্যাচার করছি, অনেক অবিচার করছি, অনেক অন্যায় করছি। তুমি আমাদেরকে মাফ করে দিও বাবা। মাপ চাইতে হবো না স্যার, আপনি তো আমার বাবার মতো। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন তাতেই চলবো। বাবার মতোই যদি বললা, তাইলে ওই বাবার জায়গা থেকেই একটা অনুরোধ করি তোমারে। কি অনুরোধ স্যার? তুমি আমার মেয়েটারে বিয়ে করো। তোমার মতো ভালো পাত্র আমার মনে হয় না আমি আর পাবো আমার ডায়ানার জন্য। হ্যাঁ বাবা, তুমি আমার মেয়েটারে বিয়ে করো। বিয়ে করে গ্রামের খাঁটি বাঙালি বধূ করো, যেটা আমি কোনোদিন হইতে পারি নাই। বাবা আবুল, ডায়না মামুনিরে আমার ছেলের বউ হিসেবে খুবই পছন্দ। তুই বিয়ে করে ফেল, সুখী হবি, তোদেরকে মানাইব। মা, তোমরা সবাই মিলে বিয়ার কথা কইলে হইব? ম্যাডামের তো রাজি হন লাগবো। ম্যাডামের ইচ্ছার বিরুদ্ধে আমি বিয়ে করতে চাই না। আমি রাজি আবুল। তোমার মতো একটা সৎ, নিষ্ঠাবান জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি নিজেকে সেই সৌভাগ্য থেকে বঞ্চিত করতে চাই না। আরে বাহ, মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी? काजी साहब, আপনি এখনই বিয়েটা পড়ান।